একাদশ শ্রেণীর সায়েন্স স্ট্রিমের প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিও ক্লাস ফলো করছিলে তারা জানো যে আমি লাস্ট ক্লাসে নিউটনের গতিসূত্র একটুখানি পড়িয়েছিলাম। দ্বিতীয় সূত্র অবধি আলোচনা আমাদের করা হয়েছিল। আজকে আমরা তৃতীয় সূত্রর একটু আলোচনা করব এবং তারপর নিউটনের এই গতিসূত্রগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা হয় সেগুলো একটু আমরা আজকে জানার চেষ্টা করব। দেখো, আমরা থার্ড ল বা তৃতীয় গতিসূত্র যেটা নিউটনের তৃতীয়, তোমরা আবারও বলে দিই, তোমরা ক্লাস 9-এ একবার এই জিনিসটা পড়ে এসছো। কি বলা হয় তৃতীয় গতিসূত্রে? যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যদি ধরা হয় যে এ একটা বস্তু এবং বি একটা বস্তু, এখন এ বস্তু বি বস্তুকে একটা বল দিল, মানে একটা ধরো ধাক্কা দিল। সেই বলটাকে যদি তুমি সাফিক্সে এফ এ বি দিয়ে ডিনোট করো, অর্থাৎ এ থেকে বি এর দিকে বলটা ক্রিয়া করছে, তাহলে তৃতীয় সূত্র যেটা বলে যে বি বস্তুটাও এ বস্তুর উপর একটা সমান ও বিপরীতমুখী, অর্থাৎ বলের মানটা সমান হবে কিন্তু তার অভিমুখটা হবে উল্টো দিকে। অর্থাৎ এ থেকে বি এর দিকে ক্রিয়া হলো, তাহলে প্রতিক্রিয়াটা হবে বি থেকে এ এর দিকে। আমি সেটাকে এফ বি এ দিয়ে ডিনোট করছি এবং যেহেতু ভেক্টর সেই জন্য ভেক্টর চিহ্ন দিয়ে ডিনোট করছি। অর্থাৎ আমরা তৃতীয় সূত্রকে যদি এক কথায় লিখতে চাই, এফ এ বি অর্থাৎ ফোর্স অন বি ডিউ টু এ ইকুয়ালস টু ফোর্স অন এ ডিউ টু বি। আর মাইনাস চিহ্নটা এটাই বোঝাচ্ছে যে বল দুটি পরস্পর বিপরীতমুখী। তোমরা ভেক্টরটা পড়ে ফেলেছো এবং সেইখানে বিপরীত ভেক্টরের যে কনসেপ্টটা সেটা তোমরা জানো। সেইখান থেকে বুঝতে পারছো যে এই দুটো বল পরস্পর সমান, কিন্তু মাইনাস চিহ্ন ইন্ডিকেট করছে তারা বিপরীত দিকে ক্রিয়াশীল। এইটাই ছিল নিউটনের তৃতীয় সূত্র। এর প্রচুর এক্সাম্পল তোমরা 9-এ পড়েছিলে। এখানেও সেই একই রকমভাবে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। তোমাদের আমি যে কোনো টেক্সট বুক থেকে বলবো যে এরকম এক্সাম্পলগুলো একটু দেখে নাও। আমি একটা দুটো যেমন বলতে পারি, যেমন বন্দুক থেকে এরকম 9-এ কোশ্চেন থাকতো, বন্দুক থেকে গুলি ছড়লে বন্দুক কেন পেছনের দিকে ছিটকে আসে, বা রকেটের গতি, এই সমস্ত, মানুষ হেঁটে যায় ক্রিয়া প্রতিক্রিয়ার সাহায্য নিয়ে, মানুষ হাঁটে কিভাবে, এগুলো তোমরা অনেক এক্সাম্পল পড়েছিলে, এখানেও আছে। বিশেষ কয়েকটা এক্সাম্পল আমি এখানটায় একটু বলবো। যেমন এই একটা ধরো একটা টেবিল, সেই টেবিলের ওপর আমরা অনেক সময় একটা ধরো একটা বই রেখেছি, তাহলে সেই বইটা কিন্তু টেবিল এর ওপর একটা ক্রিয়া করে। ক্রিয়া মানে একটা বল টেবিলের ওপর বই দ্বারা প্রযুক্ত হয়। কেন? বইয়ের একটা ওজন আছে, সেই ওজন নিম্নমুখী এবং আমি যদি সেটাকে ডাব্লু দিয়ে ডিনোট করি, সেই ওজনটা নিম্নমুখী। ফলে মানে আমি ধরো একটা টেবিলের উপর বই রেখেছি, তাহলে তার ওজনটা তো নিচের দিকে, সে নিচের দিকে পড়ার চেষ্টা করছে, টেবিল তাকে আটকে দিচ্ছে। তার মানে কি? টেবিলের ওপর ওজনটা ক্রিয়া করছে। ওজন এক ধরনের বল, এইটা হলো ক্রিয়া। তার ফলে এর ওপর কিন্তু একটা টেবিল দ্বারা বইয়ের ওপর কিন্তু একটা লম্ব বল কাজ করে, যেটা ঊর্ধ্বমুখী। সেটাকে আমরা নর্মাল ফোর্স বলতে পারি বা রিয়াকশন ফোর্সও বলতে পারি। আর এক্ষেত্রে আর ইকুয়ালস টু ডাব্লু। হ্যাঁ, তুমি যদি ভেক্টর দিয়ে বোঝাও তাহলে মাইনাস ডাব্লু, ডিরেকশনটা অপোজিট। এইটা একটা এক্সাম্পল রয়েছে। তুমি যদি শুধু মান লিখতে চাও তাহলে আর ইকুয়াল টু ডাব্লু, শুধু ম্যাগনিটিউড দিয়ে যদি বলো। আর ভেক্টর দিয়ে বোঝালে তাহলে মাইনাস সাইনটা ডিউ টু ডিরেকশন। বা ধরো একটা ছাদ থেকে দড়ির সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো। এখন বস্তু তো একটা ওজন আছে, সে ওজনটা নিম্নমুখী, ডাব্লু ইকুয়ালস টু আমরা এম জি জানি। তাহলে সে তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু সে পড়ছে না। তার কারণ এই যে ক্রিয়াটা হলো, এর ফলে কিন্তু এর ওপর একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। কার ওপর? সুতো বা দড়ির ওপর, যেটাকে আমরা টান বল বলছি, টি। এক্ষেত্রে টি ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। হ্যাঁ, টানটা ওজনটাকে প্রতিমিত করছে। এগুলো হচ্ছে কতগুলো ক্রিয়া প্রতিক্রিয়ার এক্সাম্পল। এরকম প্রচুর উদাহরণ আমরা পাই।
আচ্ছা, এইবার এইটা হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রে তোমাদের আমি বলবো, আমি যে জিনিসগুলো ডিসকাস করলাম না, যেহেতু এগুলো অনেক ইজি এবং তোমরা ক্লাস 9-এ একবার পড়েছো, কতগুলো এক্সাম্পল তোমরা একটু দেখে নেবে ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে। এইবার আমরা এর উপর ভিত্তি করে কতগুলো সমস্যা সমাধানের চেষ্টা করব। ফার্স্টে কতগুলো গতিকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, যেমন মানুষ হেঁটে যায় কিভাবে, হ্যাঁ, মানুষের হাঁটা, এইটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ভিত্তি করেই হয়। বিভিন্ন গতির বিশ্লেষণে আমরা প্রথমেই অনুভূমিক তলে, 1 নম্বরে আমরা অনুভূমিক তলে মানুষের হাঁটা, মানুষ কিভাবে হাঁটে, ধরো এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, তার উপর দিয়ে একটা মানুষ কিভাবে হেঁটে যায়। দেখো তোমরা একটু ভালো করে হাঁটাটা যদি খেয়াল করো, নিজেদের হাঁটাটাও দেখবে আমরা পা দিয়ে যে মাটিতে পদক্ষেপ করি, অর্থাৎ পাগুলো যে ফেলছি আমরা মাটিতে, পা ফেলে কিন্তু আমরা পাটা পেছনের দিকে ঠেলে ধরি, ঠেলার চেষ্টা করি, পাটাকে আমরা মাটির উপর পেছনের দিকে ঠেলার চেষ্টা করি। অর্থাৎ আমরা কিন্তু ধরো এই জায়গাটা একটা মানুষ আছে, সে কিন্তু তার পদক্ষেপের সাহায্যে পেছনের দিকে একটা বল দেয়, সে কিন্তু বলটা এইখানেই দেয়, মাটির ওপর আনতভাবে পেছনের দিকে দেয়, এইটা হচ্ছে ক্রিয়া। আমি ধরলাম সেই ফোর্সটা হচ্ছে পি, তার ফলে মাটিও অর্থাৎ ভূপৃষ্ঠ মানুষের উপর একটা প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স আর দিচ্ছে। কিন্তু এই ছবি অনুযায়ী তাহলে তো মানুষ ওপরের দিকে ওঠার কথা, কিন্তু তা তো মানুষ ওপরের দিকে ওঠে না, মানুষ তো অনুভূমিক দিকে আসে, অর্থাৎ এই দিকে। এইবার আমরা ভেক্টরের কনসেপ্টটা নিয়ে আসবো, ভেক্টরের যে কম্পোনেন্টের বিভাজন সেই কনসেপ্টটা। এই রিয়াকশন ফোর্সের দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট এইচ, হরাইজন্টাল বা অনুভূমিক, যেটা মাটির সাথে সমান্তরালভাবে থাকে, আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি। হ্যাঁ, আমরা যদি থিটা দিয়ে ভাঙতে চাই, তোমরা জানো এইচ ইকুয়ালস টু হবে আর কস থিটা এবং ভি ইকুয়ালস টু হবে আর সাইন থিটা। তোমরা এটা ভেক্টরে কম্পোনেন্টে যে ভাঙা সেইখান থেকে তোমরা জানো, হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। এইবার তাহলে গতিটা বিশ্লেষণ করে মানুষ কি করে হরাইজন্টাল দিকে যাচ্ছে, এর কারণটা হচ্ছে ধরো মানুষটা যদি এইখানে হয়, আমি যদি ধরি এটা মানুষ, মানে আমি মানুষটাকে একটা পার্টিকেল হিসেবে ধরছি, তাহলে তার একটা ওজন আছে নিচের দিকে ডাব্লু। এই ভার্টিক্যাল কম্পোনেন্ট করছে কি, ভার্টিক্যাল কম্পোনেন্ট মানুষের যে ওজনটা কিছুটা প্রতিমিত করে দিচ্ছে, মানে মানুষটাকে আপাতভাবে কিছুটা হালকা করে দিচ্ছে। যখন সে হাঁটছে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট তাকে তার ওয়েটটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে, আর হরাইজন্টাল কম্পোনেন্ট তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে একটা মানুষের গতি। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, ভার্টিক্যাল কম্পোনেন্ট হরাইজন্টাল ওয়েটটাকে কিছুটা প্রতিনিধিত্ব করে। সাপোজ দ্যাট আমি এক্সাম্পল দেবো, ধর এটা 1000 নিউটন, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি 200 নিউটন হয়, সাপোজ দ্যাট দিস ইজ 100, সাপোজ, হ্যাঁ, আর দিস ইজ 200, এটা দিস ইজ 1000, দেন এফেক্টিভ ওয়েট কত হবে? 1000 মাইনাস 200 মানে 800 নিউটন এফেক্টিভ ওয়েট হয়ে যাবে, অর্থাৎ ওয়েটটা কিছুটা কমিয়ে দিল ভার্টিক্যাল কম্পোনেন্ট। আর হরাইজন্টাল কম্পোনেন্টই কিন্তু মানুষকে যেদিকে সে গতিশীল সেদিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আশা করি মানুষের গতিটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই রকমভাবে পাখি কিভাবে আকাশে ওড়ে, এটাও কিন্তু তৃতীয় সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি। পাখির আকাশে ওড়া, দেখবে পাখি তার দুটো ডানার সাহায্যে বায়ুমণ্ডলের উপর কিন্তু একটা ক্রিয়া অর্থাৎ ফোর্স দিচ্ছে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে দুটো ডানার সাহায্যে বায়ুমণ্ডলে এইভাবে তারা ক্রিয়া করছে, হ্যাঁ, এইদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, দুটো ডানার সাহায্যে দিচ্ছে, তখন কি হয়, বায়ুমণ্ডলও পাখির ডানার উপর প্রতিক্রিয়া বল দেয়। সেই প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করবে? এইটার জন্য এদিকে একটা রিয়াকশন ফোর্স, আর এইটার জন্য এদিকে। আমরা জানি রিয়াকশন ফোর্স সবসময় অপোজিট ডাইরেকশনে কাজ করে, এটার জন্য এদিকে, এটার জন্য এদিকে। এই দুটো রিয়াকশন ফোর্স, এবার তুমি যদি প্যারালোগ্রাম ল ইউজ করো, তাহলে দুটো রেজাল্টেন্ট কী হবে? দুটো একসঙ্গে ফোর্স এক জায়গায় কাজ করছে, এই দুটো রেজাল্টেন্ট কী হবে? আমরা প্যারালোগ্রাম ল বা সামন্তরিক সূত্র অনুসারে জানি যে ডায়াগোনাল নিতে হবে, হ্যাঁ, অর্থাৎ এই যে ডায়াগোনালটা,
এই ডায়াগোনালের দিকটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আমি সেটাকে যদি কি বলবো, সেটাকে একটা কিছু নাম দাও এফ। তাহলে এই আর এবং আর এর রেজাল্টেন্ট বা লব্ধি বল হচ্ছে বা নেট বল হচ্ছে ডায়াগোনালের দিকে বা কর্ণের দিকে কাজ করছে। যদি এটাকে একটা সামন্তরিক ধরে নিই তাহলে এইটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, পাখিটা এদিকে মুভ করবে। এটা হচ্ছে একটা পাখির গতি, কিভাবে পাখি আকাশে ওড়ে তার ব্যাখ্যা আমরা থার্ড ল দিয়ে কিন্তু বুঝিয়েছি। দেখো, অ্যাকশন রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুটো প্রতিক্রিয়ার লব্ধি হচ্ছে এফ। এফ এর দিকে পাখিটা গতিশীল হবে। এই হলো দুটো গতির বিশ্লেষণ, মানে আমরা বর্ণনা করলাম কি করে গতিশীল হচ্ছে। এইবার আমরা যেটা করব নেক্সট, সেটা হচ্ছে কতগুলি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমরা বিভিন্ন রকম যে বল একটা বডিতে কাজ করে তার ফলে রেজাল্টেন্ট ফোর্স কি হচ্ছে, তার ফলে অ্যাক্সিলারেশন কি হচ্ছে, সেইগুলো বের করার জন্য গাণিতিক কিছু সমস্যা মেকানিক্স থেকে থাকে, নিউটনস ল থেকে, সেইগুলো একটু সলভ করার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে, খুব বিখ্যাত বটে এগুলো, সেগুলো হচ্ছে পুলি বা কপি কলের মধ্যে দিয়ে বস্তুর গতি। আমরা জানি যে আমাদের বিভিন্ন ওয়ার্ক করার সময় আমরা কপি কলের সাহায্য নিই। তাই কপি কলের মধ্যে দিয়ে বিভিন্ন বস্তুর গতি যখন আমরা বর্ণনা করি, দুরকমভাবে বর্ণনা করি। এক হচ্ছে মসৃণ কপি কলের মাধ্যমে অনুভূমিক গতি, আমরা ফার্স্ট এটা আলোচনা করে নিই। মসৃণ কপি কলের মধ্যে দিয়ে অনুভূমিক গতি। আচ্ছা, এখানে মসৃণ কপি কল এ কারণেই বলা হচ্ছে, তোমাদের ধরে নিতে হবে এখানে ফ্রিকশন বা ঘর্ষণ এর অস্তিত্ব নেই, এই কারণে মসৃণ কপি কলের কথাটা বলা হয়েছে। এবার অনুভূমিক গতি মানে কি, বস্তুটা অনুভূমিকভাবে গতিশীল হচ্ছে, তাহলে সেই গতিটাকে আমরা অনুভূমিক গতি বলবো। ধরো একটা টেবিল দেওয়া হয়েছে, এটা হরাইজন্টাল বা অনুভূমিক টেবিল আছে। হ্যাঁ, এটা হচ্ছে টেবিলটা। এবার টেবিলের এক কোণায় আমরা কি করলাম, একটা মসৃণ কপি কল ফিট করলাম এবং একটা দড়ির সাহায্যে আমরা দুটো বস্তুকে এমনভাবে জুড়ে দিলাম যে একটা বস্তু টেবিলের ওপরে আছে আর একটা বস্তু এখানে ঝুলছে। আমরা এই বস্তুটার নাম দিলাম এ, এই বস্তুটার নাম দিলাম বি। এর ভর বললাম m1, এর ভর বললাম m2। এবার তোমাদের কি মনে হয়, যেহেতু কপি কলটা মসৃণ এবং এটাও ধরে নিচ্ছি আমরা এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, অর্থাৎ যে টেবিলের ওপর বস্তুটা রাখা হয়েছে সেই টেবিলটাও খুব মসৃণ, তাহলে এই অবস্থায় কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো যে কপি কলের মধ্যে দিয়ে তখন সুতোটা আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে, কারণ বি এর ওপর একটা ওজন বল কাজ করছে। সেটা কত? m2 ইন্টু জি। ওজন w সবসময় mg, এখানে m2 ইন্টু জি। এই m2 জি বল কাজ করার ফলে একটু আগে আমরা দেখিয়েছি এইখানে একটা টান বল কাজ করবে, সেটাকে আমি টি বললাম। তার ফলে কি হবে, যে যদি m2g ইজ গ্রেটার দেন টি হয়, তাহলে কি হবে, পুরো সিস্টেমটা কিন্তু ডাউনওয়ার্ড পড়তে শুরু করবে, অর্থাৎ নিচের দিকে কিন্তু তারা পড়তে শুরু করবে। এবং নিচের দিকে যখন পড়ছে, আমি ধরে নিচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে আর জি ত্বরণে পড়বে না। কেন জি ত্বরণে পড়বে না, তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র ওজন বলটাই কার্যকরী নয়, তার সঙ্গে আরেকটা বল আছে, সেটা কত? টান, টি। সেই দুটো বলের প্রভাবে এখন যে ত্বরণটা অবভিয়াসলি নিম্নমুখী, কারণ বস্তুটা নিচের দিকে পড়ছে, আমি ধরে নিলাম সেই ত্বরণটা হচ্ছে এই। আমার তাহলে এখন কাজ হচ্ছে দুটো জিনিস মেজারমেন্ট করা, এক হচ্ছে ত্বরণ কত হবে আর দ্বিতীয় হচ্ছে টানটা কত হবে। এই দুটো কাজ আমাদের করতে হবে। এবার আমি এ বলের কথা ভাবি। এ বলের ক্ষেত্রে দেখো, এর ওজনটা নিম্নমুখী কার্যকরী হচ্ছে, এ বলে ওজন অবভিয়াসলি থাকবে। আচ্ছা, আমি যদি এর ওজন ডাব্লু নিচের দিকে কার্যকরী হয়, তাহলে তার উপর একটা রিয়াকশন ফোর্স আছে আর আর ডাব্লু, এই দুটো পরস্পরকে ব্যালেন্স করে দেবে, আর ইকুয়াল টু ডাব্লু। ফলে এই হরাইজন্টাল যে মোশন, তাতে আর এবং ডাব্লুর কোনো ভূমিকা থাকছে না। সেই কারণে এই পুরো দুটো ফোর্সকে আমরা অমিট করে দিই, বা আমরা মনে মনে ভেবে নিই যে সেই ফোর্সগুলোকে আমরা কাউন্ট করব না। কারণ আবার বলছি হরাইজন্টাল মোশন, হরাইজন্টাল মানে এই টেবিলের তল বরাবর গতিশীল বস্তু, সেই মোশনটা আমরা ভাবছি। এবং
এখানে এটাও ঠিক, আর রিয়াকশন ফোর্স এবং ওয়েট অর্থাৎ ডাব্লু এই দুটো পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এইবার কি হচ্ছে দেখো, যেহেতু একটা মাত্র সুতো, একটা জিনিস মনে রাখবে, কোনো অঙ্কে যদি একটি মাত্র সুতো থাকে সেই সুতোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টান থাকতে পারে না, টান কিন্তু সবসময় একই হবে। অর্থাৎ এই যে টানটা টি এখানে কাজ করছে, এইখানেও কিন্তু সেই একই টান কাজ করবে, টানের মান কখনো পৃথক হতে পারে না। এবার এই ক্ষেত্রে টানটা ঊর্ধ্বমুখী কেন? কারণ এমজির নিচের দিকে কাজ করছে, আর এই ক্ষেত্রে টানটা এদিকে দেওয়া হয়েছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে বস্তুটা কিন্তু এদিকেই গতিশীল হবে। আমি যদি টানটা উল্টো দিকে দেওয়ার চেষ্টা করতাম তাহলে তার মানে বস্তু এদিকে চলে আসতো, কিন্তু সেটা তো হচ্ছে না, বস্তু আসছে বিয়ের দিকে, এই বস্তুটা বিয়ের দিকে আসছে, ফলে টানটা বিয়ের দিকেই কার্যকরী হবে। তাহলে আমরা এখন এ এবং বি এই দুটো বস্তুর গতি সমীকরণ লিখে আমাদের এ এবং টিটাকে বের করে দেখাতে হবে। আমরা সেটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। দেখো, আমরা যদি প্রথমেই বি বস্তুর গতির ক্ষেত্রে এখানে নতুন জিনিস বলবো। দেখো, লব্ধি বল কত? বি বস্তুতে কটা বল কাজ করছে? একটা টি, একটা m2g, এবং এই দুটো পরস্পর সমান নয়। কেন সমান নয় বলছি? যদি সমান হতো তাহলে বিটা রেস্টে থাকতো, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা নিচের দিকে পড়তো না, কিন্তু এটা হতে পারে না। মসৃণ কপিকল দিয়ে এ এবং বি দুটো বস্তুকে আমি ঝুলিয়ে রেখেছি, যেহেতু মসৃণ কপিকল এবং টেবিলটা মসৃণ, ফলে এ বস্তুটা অবশ্যই বিয়ের দিকে আসবে। এটা মসৃণ না হলে তাহলে দাঁড়িয়ে থাকতে পারতো, কিন্তু এখানে মসৃণ কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে। সুতরাং এইটুকু শিওর হয়ে যাচ্ছি যে এ বিয়ের দিকে আসছে, তার মানে পুরো সিস্টেমটা নিচের দিকে এসে পড়ছে, তার মানে নিশ্চয়ই m2g ইজ গ্রেটার দ্যান টি। এইটা বলেই m2g এর দিকে বস্তু মুভ করছে, m2g অর্থাৎ ওয়েট যেদিকে কাজ করছে বস্তু সেদিকে মুভ করছে, তার মানে m2g বড়, টি ছোট। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হলো? দুটো বিপরীতমুখী বল, আমরা রেজাল্টেন্ট বা যোগফল করতে গেলে ভেক্টরের নিয়ম অনুযায়ী দুটো বিপরীতমুখী বলের যোগফলটা আমরা মাইনাস টি সিম্বল ইউজ করব, যেহেতু দুটো বিপরীতমুখী বল, লব্ধি বল, একটাতে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, ইকুয়ালস টু, এটা লব্ধি বল হয়ে গেল, এফ, এফ এর জায়গাটা m2g মাইনাস টি হলো, এফ ইকুয়াল টু আমরা কি সূত্র জানি? এম এ, আচ্ছা আমরা কার গতি আলোচনা করছি? বি এর, তাহলে এমটা কার হবে? বি এর ভর ইন্টু বি এর ত্বরণ কত? এইটাই হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ বি বস্তুর গতির ক্ষেত্রে এইটা হচ্ছে সমীকরণ। আরেকবার বলে দিই, লব্ধি বল বের করবে, আমরা যেটা এফ ইকুয়ালস টু এম এ জানি, এই এফটাই তো লব্ধি বল। হ্যাঁ, সবসময় যে একটা বস্তুতে একটা মাত্র বল কার্যকরী হবে তা নাও হতে পারে, একাধিক বল কার্যকরী হলে তখন আমরা বস্তুর উপর বল কত সেটা বের করতে গেলে লব্ধি বলের ধারণাটা নিই। এখানে লব্ধি বল হচ্ছে m2g মাইনাস টি, বিকজ অফ m2g ইজ গ্রেটার দ্যান টি। কি করে বুঝলাম? কারণ বস্তু m2g এর দিকেই পড়ছে, বস্তু কিন্তু ওপরের দিকে উঠছে না, টি এর দিকে উঠছে না। তাহলে লব্ধি বল কত? বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, ইকুয়ালস টু m2 ইন্টু এ। দেখো, ত্বরণটাও কিন্তু নিম্নমুখী, বল যেদিকে ত্বরণ সেদিকেই থাকবে, বল তো লব্ধি বল তো নিম্নমুখী, সেজন্য ত্বরণও নিম্নমুখী। হ্যাঁ, এইটা হলো প্রথম বস্তু অর্থাৎ বি বস্তুর সমীকরণ, 1 নম্বর বললাম, আশা করি বুঝতে পেরেছো। এবার এ বস্তুর গতির ক্ষেত্রে তোমরা যদি সমীকরণটা সলভ করতে চাও তাহলে দেখো এ বস্তুটা একটা মাত্র বলই কাজ করছে, সেটা টি। হ্যাঁ, তাহলে আমরা এ বস্তুর উপর বল হচ্ছে টি ইকুয়াল টু এ বস্তুর, যেহেতু পুরো সিস্টেমটা একসাথে পড়ছে, তাহলে বি বস্তুর ত্বরণ যদি এ হয় তাহলে এ বস্তুর ত্বরণ এই হতে হবে। এমন তো নয় যে বি বস্তু আগে পড়ে গেল এ বস্তু পরে পড়ছে, তা তো নয়, পুরো সিস্টেমটা একসাথে পড়ছে, ফলে পুরো সিস্টেমের ত্বরণও সেম হবে। অর্থাৎ টি বল টি ইকুয়ালস টু m1 ইন্টু এ। এখানে টানটাই হচ্ছে এক ধরনের বল। হ্যাঁ, তো টি ইকুয়ালস টু m1 এ, এটাকে আমরা ইকুয়েশন 2 বলছি। এইবার এই দুটোকে সলিউশন করতে হবে, করে আমাকে এ এবং টি বের করতে হবে। আমি খুব ইজিলি করতে পারি, আমি কি করলাম, 1 নম্বর সমীকরণে টি এর মান বসিয়ে দিই, তাহলে দেখো আমরা সেখান থেকে এ পেয়ে যাবো। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা কি করছি, m2g মাইনাস যেখানে টি আছে সেখানে m1a ইকুয়াল টু m2a করে দিলাম। এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে m2g ইকুয়ালস টু m1a। দেখো, m1a এদিকে নিয়ে গেলে এখানেও এ আছে, এখানেও এ আছে, আমি কমন নিয়ে নিলাম, m1 প্লাস m2 হয়ে গেল, আর এটা কমন গেল, ফলে a ইকুয়ালস টু কি দাঁড়ালো? দেখো, ত্বরণ ইকুয়ালস টু হলো m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। এটা হলো পুরো সংস্থার ত্বরণ, পুরো সংস্থারই ত্বরণ হলো m2
m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এইবার তোমাকে তাহলে টান বের করতে হবে। আমরা ত্বরণ বের করে ফেললাম, কিন্তু আমাদের একটা উদ্দেশ্য ফুলফিল হয়ে গেল। এবার টিটা বের করতে হবে। কী করে করবো? আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে ফ্রম ইকুয়েশন 1 ইকুয়েশন 2 টি ইকুয়ালস টু ছিল m1 ইন্টু এর মান বসিয়ে দাও, m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তার মানে টার্ন ইকুয়ালস টু দাঁড়ালো m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ব্যাস, এটাই হলো টার্নের রাশিমালা। এই দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। তোমরা কিন্তু এই দিয়ে অঙ্ক পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অনুভূমিক গতি করলাম। দেখো এই বস্তুটা হরাইজন্টালি মুভ করছে। নেক্সট আমরা যেটা করব, সেম আমরা কপি করলেরই সমস্যা সমাধান করব। সেক্ষেত্রে ভার্টিক্যাল মোশন অর্থাৎ উল্লম্ব গতি আলোচনা করব। কিরকম সেটা দেখো। মসৃণ কপি করলে এটা অনুভূমিক গতি ছিল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর ক্ষেত্র, সেটা হচ্ছে ভার্টিক্যাল বা উল্লম্ব গতি। ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে। এখানে একটা কপি বলকে সাসপেন্ডেড করে দেওয়া হয়, মানে কারোর সাথে ঝুলিয়ে দেওয়া হলো কপি কলটাকে। এটা হচ্ছে দেয়ালের সাথে, দেয়ালের ওপর থেকে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো। এবার কি করা হবে, একটা দড়ির সাহায্যে দুটো বস্তুকে আমরা ঝুলিয়ে দেবো দুদিকে। একদিকে এ বস্তু আর একদিকে বি বস্তু। এটা এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, এ বস্তুর ভরটাকে আমি m1 ধরলাম, বি বস্তুর ভরটাকে m2 ধরলাম। এইখানে বোঝাই যাচ্ছে যে ভারী হবে, হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারী বস্তুর দিকে পুরো সিস্টেমটা মুভ করবে। অর্থাৎ যদি এ ভারী হয় তাহলে বিটা ওপরের দিকে উঠে এটা নিচের দিকে নামবে, আর যদি বি ভারী হয় তাহলে এ ওপরে উঠবে, বি নিচে নামবে। তা আমি অঙ্কটাতে ধরে নিলাম m2 is greater than m1। তার ফলে কি হচ্ছে, তার ফলে পুরো সিস্টেমটা কিন্তু নিচের দিকে পড়বে। আমি ধরলাম এ ত্বরণ নিয়ে নিচে পড়বে, অর্থাৎ এ তখন উপরের দিকে উঠবে, অর্থাৎ এও এ ত্বরণে উপরে উঠবে। এবার প্রতিটা বস্তুতে যে বলগুলো কাজ করছে সেটাকে আগে তোমার ভেঙে নিতে হবে। দেখো বি বস্তুর ক্ষেত্রে ওজন তো থাকবেই। বি বস্তুর ভর m2, তাহলে m2 ইন্টু জি নিম্নমুখী ওজন, টান ঊর্ধ্বমুখী। ঠিক একই রকম ভাবে এ বস্তুর ক্ষেত্রেও ওজন m1 ইন্টু জি নিম্নমুখী। আচ্ছা, যেহেতু আমি একটা কথা আগে প্রবলেমে বলে দিয়েছিলাম, একই বস্তুতে একই সুতো ইউজ করলে একটা সুতোতে 2 রকম টান থাকতে পারে না। তাহলে এখানে যদি টান টি হয় তাহলে এখানেও টানটা টি হবে। এইটাই হচ্ছে তোমার পুরো হচ্ছে বস্তুর গতির ক্ষেত্রে পুরো ডায়াগ্রামটা এটা। হ্যাঁ দেখো আগের সাথে ডিফারেন্সটা কি হলো, আগে এ বস্তুটা হরাইজন্টালি মুভ করছিল, এখন দেখো এও উপরের দিকে উঠছে, অর্থাৎ ভার্টিক্যাল মোশন। হ্যাঁ, তার মানে যেটা বোঝা গেল যেহেতু বি ভারী, বি নিচের দিকে নামবে আর এ হালকা বলে উপরের দিকে উঠবে। এই হচ্ছে মানে পুরো আমার অঙ্ক। এখানেও আমরা এ এবং টি এই দুটো জিনিস বের করে নেওয়ার চেষ্টা করব। কি করে করব, ঠিক আগের মতোই এ এবং বি বস্তুর আলাদা আলাদা করে সমীকরণগুলো আমাকে লিখে নিতে হবে। কি করব আমরা, দেখো আগের মতো করে বি বস্তুর ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লব্ধি বল কত হবে, নিট ফোর্স m2 বড় কারণ নিচের দিকে পড়ছে, তো তাহলে m2 মাইনাস টি। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধি বল, m2g মাইনাস টি, এটা হলো লব্ধি বল, ইকুয়ালস টু ত্বরণ কত ধরেছি a, অর্থাৎ m2 ইন্টু a। ইকুয়েশন 1 বলে দাও। কিন্তু এ বস্তুর ক্ষেত্রে কি হবে একটু ভাবতে হবে। দেখো এ বস্তুর ক্ষেত্রে যেটা হবে, এ বস্তুর ক্ষেত্রে কিন্তু বস্তু কিন্তু ঊর্ধ্বমুখী গতিশীল, অর্থাৎ এইখানে কিন্তু টি গ্রেটার দেন, যেদিকে গতিশীল সেদিকে বল বেশি বলেই না সেদিকে গতিশীল। এখানে দুটো বল কাজ করছে, টি এবং m2g। তাহলে m1g থেকে টিটা বড় বলেই না বস্তু টি এর দিকে গতিশীল, অর্থাৎ এখানে লব্ধি বলটা হচ্ছে টি মাইনাস m1g ইকুয়ালস টু নিয়ম অনুযায়ী লব্ধি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, দ্বিতীয় গতিসূত্র, অর্থাৎ m2 ইন্টু a। এটা হচ্ছে ইকুয়েশন 2। এইবার তোমাকে এই দুটো দিয়ে ফার্স্টে ত্বরণ বের করবে, তারপরে যে কোনো একটা সমীকরণে ত্বরণের মান বসিয়ে দিয়ে
টান বের করে নেবে। তাহলে আমি দেখো অ্যাডিশন করবো, 1 আর 2 কে অ্যাডিশন করলে কি হবে, টি কেটে যাবে, সেখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাবো। তাহলে 1 যোগ 2 করে পাই, কি পাই, m2g মাইনাস টি প্লাস টি মাইনাস m1g ইকুয়াল টু m2a প্লাস m1a। দেখো টি কেটে গেল, ওখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে m2 মাইনাস m1 ইন্টু জি কমন ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a কমন। তাহলে ফাইনালি যেটা এলো, সুতরাং ত্বরণ a ইকুয়ালস টু যেটা এলো এটা নিচে চলে আসবে, অর্থাৎ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1 ইন্টু জি। এটাই হচ্ছে ত্বরণের রাশিমালা। হ্যাঁ, এটা মনে রাখবে কি করে, দেখো বড় ভরটা থেকে ছোট ভরটা বাদ যাবে উপরে, নিচে দুটো ভরের যোগফল ইন্টু জি। ঠিক আছে, এইবার এই a এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও, টি পেয়ে যাবে, দু নম্বরে বসাও। কেন, তাহলে টিটা সরাসরি আমরা বের করতে পারবো। ইকুয়েশন 2 থেকে আমরা কি পাই, টি মাইনাস m1g ইকুয়ালস টু হচ্ছে m2 ইন্টু এর মানটা বসিয়ে দাও, এর মান হচ্ছে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1 ইন্টু জি। এটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াচ্ছে, t ইকুয়ালস টু m1 জি প্লাস এটা দিয়ে যদি গুণ করে দাও উপরে হয়ে যাচ্ছে কি m2 স্কোয়ার মাইনাস m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে m2 প্লাস m1 ইন্টু জি। তাহলে এবার লসাগু করো, টি ইকুয়ালস টু জি কমন নিয়ে নাও। হ্যাঁ, জি কমন, ব্র্যাকেটে কি থাকছে m2 প্লাস m1, আর এটা দিয়ে তুমি যদি গুণ করো তাহলে m1 আর m2 গুণ করে m1 m2 প্লাস হয়ে যাচ্ছে m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার মাইনাস m1 m2 ইন্টু জি। একটা কোথাও মিসিং হয়ে যাচ্ছে, এক মিনিট একটু দেখে নিই আমি। m1g m2 ইন্টু এর মানটা বসালাম, তাহলে m2 স্কোয়ার হয়ে যাচ্ছে এক মিনিট, এটা কেটে গেল। সরি, হ্যাঁ এই জায়গাটাই মিসিং হচ্ছে, এইটা m1 এ। হ্যাঁ, আমি অথচ দেখো এখানে ঠিকই লিখেছি, আমি তাই বলছি এটা মিসিং হয়েছে m1 এ। 2 নম্বর সমীকরণ তো এ বস্তুর জন্য, এটা m1 এ, দেখো এখানে m1 এ এই লেখা হয়েছে। হ্যাঁ, এই কারণে এটা ঠিক হয়েছে, এখানে একটা মিসিং হয়ে যাচ্ছিল, এটা m1। হ্যাঁ, এটা হচ্ছে m1, সো দিস ইজ m1g অ্যান্ড এই জায়গাটা একটু ঠিক করতে হবে। তাহলে m1 m2 মাইনাস m1 স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার পরের লাইনটা কি হচ্ছে দেখো, t ইকুয়ালস টু, তুমি এখানে g নিয়েছিলে, g কমন, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকে, মানে লসাগু হচ্ছে m1 প্লাস m2, তাহলে m1 গুণ করে m1 স্কোয়ার প্লাস m1 m2 প্লাস এখান থেকে একটা m1 m2 মাইনাস m1 স্কোয়ার। দেখো জি তো কমন চলেই গেছে, তাহলে m1 কেটে গেল স্কোয়ারটা, তাহলে কি দাঁড়াচ্ছে t ইকুয়ালস টু, দেখো এই দুটো সেম ওপরে আছে, তো 2 m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এইটা হচ্ছে টি এর হচ্ছে রাশিমালা, অর্থাৎ টার্ন কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এর সাথে রিলেটেড প্রায় এই রকমই আরেকটা সমস্যা আমাদের রয়েছে, সেটা হচ্ছে লিফটে চলন্ত লিফটে একটা মানুষ তার নিজের ওয়েটটাকে কীরকম ফিল করে। তোমরা যারা অলরেডি লিফটে একটু আধটু চড়েছো, উঠেছো, নিশ্চয়ই সবারই এই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, দেখবে লিফটে ওঠার সময় কিন্তু আমাদের একটা অস্বস্তি, মানে কি
কি বলবো, একটা অ্যাবনর্মালিটি ফিলিংস হয় কখনো কখনো, মানে অনেকে বলে আমার গাটা গুলিয়ে উঠলো। এর পেছনে কারণটা কি জানো তো? এর পেছনে কারণ হচ্ছে আমরা দেখো নর্মালি যার সাথে অভ্যস্ত সেটা হচ্ছে আমাদের যে ওয়েট, আমরা যে ওয়েটটা আমরা ফিল করি প্রতি মুহূর্তে, মানে আমাদের উপর একটা রিয়াকশন ফোর্স, কিন্তু আমাদের ওয়েট, মাটির ওপর যতটা আমরা ওয়েট দিচ্ছি মাটিও কিন্তু ততটা রিয়াকশন ফোর্স আমাদের দিচ্ছে। এই রিয়াকশন ফোর্স যদি কখনো কমা বা বাড়া হয় তখনই কিন্তু আমাদের একটা আনইজিনেস ফিলিংস হয়, যে কারণে আমরা যদি কোনো কারণে ফ্রিলি ফল হয়ে যায়, মানে ধরো আমরা ছাদ থেকে লাফ দিয়ে পড়ার সময় আমাদের কিন্তু একটা আনইজিনেস ফিল করতে হবে, কারণ তখন আমাদের কোনো ওয়েটই আমরা ফিল করতে পারি না। বোঝা গেছে? তা ঠিক একই রকম লিফটে চড়ার সময় একটা লিফট যদি মুভ করে তাহলে লিফটে কিন্তু আমাদের যে রিয়াকশান ফোর্স সেইটা কিন্তু হচ্ছে বাড়া কমা করতে পারে। রিয়াকশান ফোর্সটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেটা রিয়াকশান ফোর্স, যেটা ওয়েট, সেইটা কিন্তু আমরা ফিল করি না। ধরো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা লিফট ধরো এটা, খুব ইজিলি এটা তোমরা বুঝতে পারো। ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমি তো এটাকে মানুষ কল্পনা করছি, তা মানুষটার নর্মাল ওয়েট হচ্ছে এম, ফলে মানুষ কি করবে, নিচের দিকে একটা এমজি, অর্থাৎ লিফটের তলে একটা এমজি বল দেবে, তার ফলে লিফটও কিন্তু তার উপর একটা রিয়াকশন ফোর্স, এটাকে এন অথবা আর দিয়ে ডিনোট করা যেতে পারে। এখন লিফট কোন দিকে গতিশীল তার উপর ভিত্তি করে এনটা মানটা ঠিক হয়। এন ইকুয়াল টু কিন্তু এমজি যদি দাঁড়িয়ে থাকে লিফটটা, অথবা সমতরণে গতিশীল হয়, তাহলে এন আর এমজি সেম হচ্ছে। বাট যদি লিফটটা ত্বরণ নিয়ে নিচে নামে বা ত্বরণ নিয়ে ওপরে ওঠে তখন কি হয় দেখো, এনটা কিরকম চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখব। প্রথমে আমরা যেটা করব, 1 নম্বরে লিফট এ ত্বরণে ওপরে উঠছে। হ্যাঁ, আমাদের প্রকৃত ওজন হচ্ছে এমজি এবং নর্মাল অবস্থায় এন ইকুয়াল টু এমজি হয়। তাই এন যদি এমজি সমান না হয়, অর্থাৎ এন এর মান যদি এমজি থেকে কমে যায় বা বেড়ে যায়, তখন আমাদের যে ফিলিংসটা সেইটা এখান থেকে বের করার চেষ্টা করবো। এই ক্ষেত্রে লিফটটা এ ত্বরণে ওপরে দিয়ে গতিশীল, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে যেহেতু লিফট গতিশীল, একই সঙ্গে মানুষও গতিশীল, তার মানে মানুষের উপর কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স আছে বলেই মানুষ গতিশীল। এবং রেজাল্টেন্ট ফোর্স কিন্তু আমরা যখন নর্মাল দাঁড়িয়ে থেকে আমাদের উপর রেজাল্টেন্ট ফোর্স 0, বিকজ অফ এন অ্যান্ড এমজি আর ইকুয়াল অ্যান্ড অপোজিটলি ডিরেক্টেড। বাট ইন দিস কেস হোয়েন লিফট ইজ মুভিং আপওয়ার্ড উইথ এ অ্যাক্সিলারেশন এ, তখন কিন্তু আমাদের উপর একটা লব্ধি বল কাজ করে বলেই আমাদের কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হয়। তাহলে সেই লব্ধি বলটা কত হবে? আমি যদি এটাকে আমি নিজে ভাবি বা একটা ম্যান, তাহলে তার উপর দুটো বল আছে, এমজি নিচের দিকে, এন ওপরের দিকে। যেহেতু ওপরের দিকে উঠছে তার মানে এন ইজ গ্রেটার দেন এমজি, এটা আমাদের মানতে হবে। তাহলে লব্ধি বল কি হয়ে যাবে? এন মাইনাস এমজি ইকুয়ালস টু এন মাইনাস এমজিটাই হবে এই মুহূর্তে আমার উপর যেটা লব্ধি বল, এম এ, এফ ইকুয়ালস টু এম এ, লব্ধি বল এন মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। ফলে আমার অ্যাকচুয়ালি এখন এনটা কি হচ্ছে দেখো, এম এ এমজি প্লাস এম এ। দেখো কি হচ্ছে, আমি আমার নর্মাল যে ওজন সেটা হচ্ছে এমজি, কিন্তু এই মুহূর্তে আমি ফিল করছি কতটা, এমজি প্লাস এম এ, অর্থাৎ আমি কিন্তু এই মুহূর্তে এম এ পরিমাণ একটা ওজন বেশি ফিল করছি, মানে আমি নিজেকে কিন্তু ভারী মনে করছি, অর্থাৎ এই পরিমাণ ভারী কিন্তু মনে করছি, এই মুহূর্তে ভারী মনে হয়। বোঝা গেছে? অর্থাৎ আমার এনটা কিন্তু নর্মাল এমজি, এখন এমজি নেই, কিছুটা বেড়ে গেছে, এই কারণেই আনইজিনেসটা হচ্ছে। সিমিলারলি তুমি যদি এইটা করো, লিফট এ ত্বরণে নিচে নামছে, সেক্ষেত্রে কি করে সলভ করবে? এই একই ছবি, শুধু ত্বরণটা তখন নিম্নমুখী হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন ওপর থেকে নিচে নামছি তখন স্বাভাবিকভাবে যেহেতু নিচে নামছি, তার মানে এমজি ইজ গ্রেটার দ্যান এন, লব্ধি বল এমজি মাইনাস এন। ইজ ইট ক্লিয়ার? অর্থাৎ এমজি মাইনাস এন হচ্ছে আমার উপর লব্ধি বল, ইকুয়ালস টু অ্যাকর্ডিং টু মানে নিউটন সেকেন্ড ল, লব্ধি বল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম ইন্টু এ। সো এনটা আমার বের করতে হবে, এনটা আমি রাইট সাইডে নিয়ে গেলাম আর এইটা এদিকে নিয়ে এলাম, তার মানে কি দাঁড়াচ্ছে, এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে এমজি মাইনাস এম এ। তার মানে দেখো আমার প্রকৃত ওজন হচ্ছে এমজি, কিন্তু এই মুহূর্তে আমি এত পরিমাণ কমিয়ে ফেলতে পারছি, মাইনাস যেহেতু কমে যাচ্ছে, অর্থাৎ আমার নিজেকে কি মনে হবে, ওজনটা কমে গেছে, অর্থাৎ হালকা মনে হবে। বোঝা গেছে? দেখবে তোমরা খেয়াল করে লিফটে উঠে
আমাদের উপরে ওঠার সময় নিজেদের একটু ভারী মনে হচ্ছে, আর নামার সময় নিজেদের হালকা মনে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আরো কতগুলো ব্যাপার রয়েছে। 3 নম্বরে যেটা আমরা কোনোদিনই এক্সপেক্ট করবো না এই ধরনের ঘটনা ঘটুক, সেটা কি না, যদি লিফটের যে তারটার সঙ্গে লিফটটা নিচে থাকে যুক্ত থাকে সেটা যদি ছিঁড়ে যায়, তার মানে তখন কি হবে, লিফটটা তখন অবাধে পড়তে থাকবে, তাকে কেউ অবলম্বন করে রাখতে পারছে না, অর্থাৎ লিফট অবাধে নিচে পড়বে। সেক্ষেত্রে কি হবে জানো তো তোমরা, মানে এক্স্যাক্টলি একটা মানুষ যদি কোনোভাবে নিচে পড়ে যায় সে যেরকম ফিল করবে, লিফটে থাকা মানুষও যদি লিফট অবাধে নিচে পড়ে একই রকম ফিলিংস আসবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার নিম্নমুখী যে ত্বরণটা সেটা জি হয়ে যাচ্ছে, অর্থাৎ এ ইকুয়াল টু জি, মানে এই সেকেন্ড কেসটায় নিচের দিকেই পড়ছে কিন্তু ত্বরণটা অবাধে পড়ছে বলে ত্বরণটার এ থাকছে না, ত্বরণটা জি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এন ইকুয়াল টু দেখো এম জি মাইনাস এম ইন্টু এর জায়গায় জি বসে যাচ্ছে, অর্থাৎ কোনো রকম লব্ধি বল সে ফিল করছে না, মানে ওয়েটলেসনেস, অর্থাৎ কোনো রকম ভর সে অনুভব করছে না। আর যেটা কেস আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে আমি যেটা অলরেডি বললাম 4 নম্বর, এটা আর লিখছি না, যদি বস্তু স্থির থাকে বা সমত্বরণে সমবেগে ওপরে বা নিচের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে এ ইকুয়াল টু 0, স্থির থাকা মানে এ 0, সমবেগে মানে এ 0, তুমি যে কোনো সমীকরণে এর মান বসাও না কেন, এন ইজ অলওয়েজ এম জি, অর্থাৎ সেক্ষেত্রে নিজের ওজন যা তাই ফিল করবে। আর আরেকটা বিশেষ ক্ষেত্র, এটা কখনোই হয় না 5 নম্বর, তাও বলে দিই, যদি কখনো লিফট এইটার রেস ধরে 3 নম্বর বা 2 নম্বরের রেস ধরে নিচের দিকে পড়ছে এমন একটা ত্বরণ নিয়ে এ ইজ গ্রেটার দেন জি, এবং নিম্নমুখী। মানেটা কি, বস্তু নিচের দিকে পড়ছে অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি ত্বরণ দিয়ে, তখন কি দাঁড়াবে, আমরা এন ইকুয়াল টু নিচে পড়া মানে হচ্ছে এন এর ফর্মুলা নিচে পড়া মানেই হচ্ছে এম জি মাইনাস এম এ, যে তার মানে তুমি যদি এম কমন নাও জি মাইনাস এ, তুমি এখানে কি ধরে নিয়েছো, এ ইজ গ্রেটার দেন জি, অর্থাৎ যে ত্বরণটা এই মুহূর্তে নিয়ে লিফট করছে সেটা অভিকর্ষজ ত্বরণের থেকে বড়, তার মানে কি দিস ইজ নেগেটিভ কোয়ান্টিটি, এ তো বড় জি তো ছোট, তার মানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো মাইনাস এম ইন্টু এ মাইনাস জি, একটা মাইনাস কমন নিলাম, যেহেতু এ বড় সেই জন্য এ থেকে জি বাদ দিচ্ছি, অর্থাৎ এনটা তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। এর মানেটা কি জানো তো, এর নেগেটিভ মানে হচ্ছে যে আমরা এতটাই নিজেকে হালকা মনে করব যে আমরা মেঝেতে আর পা রাখতে পারবো না, অর্থাৎ আমরা তখন লিফট আমাদের থেকেও আগে লিফটটা নিচে চলে যাবে, অর্থাৎ আমরা তখন লিফটের মেঝে থেকে আমাদের পাটা শূন্যে ভেসে উঠবে এবং একটা সময় পর আমাদের মাথাটা লিফটের ছাদে গিয়ে ঠেকে যাবে। এই কেসটা হচ্ছে একটা বিশেষ ক্ষেত্র মাত্র। এই হচ্ছে লিফট সংক্রান্ত সমস্যাটার যে সমাধান। আজকে আমি এই অবধি পড়ালাম, যে 3টে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ক্যালকুলেশন আমি শেখালাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সাম বলো বা যে কোনো তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা অবশ্যই ভালো করে এগুলোকে সলভ করার চেষ্টা করো, কি করে এগুলোকে আমরা, এবং এইগুলোর ওপর এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম অঙ্ক মেকানিক্সের কিন্তু আমাদের করতে হবে। ওকে, আজকে এই অবধি তোমাদের ক্লাস থাকলো।